পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা সামনে। এই পরীক্ষাকে টার্গেট করে আজকে তোমাদের জন্য সায়েন্সের উপরে বাছাই করা ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারে আসা পিএসসির 25খানা প্রশ্ন নিয়ে এসেছি। প্রত্যেকটা প্রশ্ন পিএসসির কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন। চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে। দেখো প্রথম প্রশ্ন পিএসসি দিয়েছিল আরশোলার দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কটি। পিএসসির পরীক্ষায় জানতে চেয়েছিল যে আরশোলার দেহে শ্বাসছিদ্র কখানা রয়েছে। যেমন আমাদের দেহের মধ্যে দেখো দুখানা শ্বাসছিদ্র রয়েছে, নাকের দুখানা ফুটো রয়েছে, এখান দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। সেরকমভাবে আরশোলার দেহে কতগুলো শ্বাসছিদ্র আছে না, এদের দেহে মোট 2 জোড়া বক্ষে রয়েছে এবং 8 জোড়া হচ্ছে উদরে রয়েছে, পেটে রয়েছে। 8 জোড়া হচ্ছে পেটের মধ্যে রয়েছে, পেটের উপরে রয়েছে এবং কি রয়েছে 2 জোড়া বক্ষে মানে হচ্ছে তোমার বুকের মধ্যে রয়েছে। তাহলে মোট হচ্ছে 10 জোড়া শ্বাসছিদ্র রয়েছে আরশোলার দেহে। সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার সি। আমরা পরের প্রশ্ন দেখে নিই। মানুষের শ্বাসঙ্গের নাম কি পরীক্ষা দিয়ে দেয়? মানুষের শ্বাসঙ্গের নাম তোমরা সবাই জানো, ফুসফুস হয়ে যায় মানুষের দেহে শ্বাসঙ্গের নাম। বলেছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য আলোকরশ্মিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখন হয় তখন আলোকরশ্মিকে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যেতে হয় না, অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে। এবং পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে তোমার বলে দিল যে হিরে চকচক করে কেন। হিরে চকচক করার কারণই হচ্ছে তোমার এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ওখানে ঘটে, এই জন্য হিরে হচ্ছে তোমার চকচক করছে। বা হচ্ছে কচুর পাতায় জল পড়লে সেটা হচ্ছে তোমার চকচক করে কেন। বা তোমরা দেখবে মরুভূমিতে মরিচিকা দেখা যায় কেন, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণের জন্য কি হয়, মরুভূমিতে মরিচিকা দেখা যাচ্ছে। এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিচ্ছি কি রয়েছে। বলেছে কোয়াসার্ভেট হলো। কোয়াসার্ভেট কি জানতে চেয়েছে এখানে। কোয়াসার্ভেট হচ্ছে সঠিক উত্তর কি হচ্ছে আমার অপশন নাম্বার ডি। দেখো এখানে দেখতে পাচ্ছ ফ্যাটি অ্যাসিড এবং নাইট্রোজেনাস যৌগ। ফ্যাটি অ্যাসিড এবং নাইট্রোজেনাস যৌগের একটা সংমিশ্রণ হচ্ছে কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট একটুখানি বলে দিই, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর মধ্যে কোনো প্রাণের সঞ্চার একবারে হয়নি। কি হয়েছে না, বিভিন্ন মৌলিক পদার্থ ছিল, সেই মৌলিক পদার্থগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমার যুক্ত হয়ে যৌগিক পদার্থ তৈরি করেছিল। সেই যৌগিক পদার্থ থেকে আস্তে আস্তে জৈব যৌগ তৈরি হয়েছিল, সেখান থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়েছিল, এই ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এগুলো তৈরি হয়েছিল। তাই এগুলো যখন আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে ডিএনএ মিএনএ তৈরি করে, ডিএনএর আগে আরএনএ তৈরি করে একটা গঠন তৈরি করেছিল, সেটাকে বলা হচ্ছে কোয়াসার্ভেট। ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে কোয়াসার্ভেট। বিজ্ঞানীরা মতবাদ দিয়েছেন, এই কোয়াসার্ভেট মতবাদটা দিয়েছেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে ওপারিন। বিজ্ঞানী ওপারিন হচ্ছে কোয়াসার্ভেট মতবাদ দিয়েছেন এবং পরীক্ষায় দিয়ে দেয় যে কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা কে, তাহলে বিজ্ঞানী ওপারিন। আর একটা আছে মাইক্রোস্ফিয়ার মতবাদ। মাইক্রোস্ফিয়ার মতবাদ কে দিয়েছেন না, বিজ্ঞানী সিডনি ফক্স। মাইক্রোস্ফিয়ার মতবাদ দিয়েছেন সিডনি ফক্স, আর কোয়াসার্ভেট মতবাদ দিচ্ছেন বিজ্ঞানী ওপারিন। এই দুটো মতবাদকেই গ্রহণযোগ্য ধরে নেওয়া হয়, যে প্রাণীর সৃষ্টির প্রথম ধাপ হিসেবে ধরে নেওয়া হয়। এই কোয়াসার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার পরবর্তীকালে আস্তে আস্তে ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, প্রোটোসেল উৎপন্ন করছে বা আদি কোষ উৎপন্ন করছে এবং সেখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে না, কোষের সৃষ্টি হচ্ছে, প্রোক্যারিওটিক কোষ তৈরি হচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে ইউক্যারিওটিক কোষ তৈরি হচ্ছে। এইভাবে তোমার চলছে এরকমভাবে। তো এই চ্যাপ্টারগুলো আমি ক্লাসের মধ্যে করিয়েছি, আমাদের কোর্সের ভেতরে এগুলো পুরো ডিটেলস আমি পড়িয়েছি যে কোয়াসার্ভেট কি, মাইক্রোস্ফিয়ার কি, সেখান থেকে প্রোটোসেল কীভাবে তৈরি হলো, সেখান থেকে কীভাবে প্রাণের উৎপত্তি হলো, প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ, জলে প্রথমে প্রাণের সঞ্চার হয়েছিল। পরীক্ষা দিয়ে দেয় যে কোথায় প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল, তো জলে আমার সঠিক উত্তর হয়ে যাবে। এইসব জিনিসপত্রগুলো আমি ক্লাসের মধ্যে করিয়েছি। এখান থেকে অভিব্যক্তি কীভাবে ঘটেছে, কীভাবে সরল জীব থেকে আস্তে আস্তে জটিল জীবের উৎপত্তি ঘটেছে, কীভাবে আস্তে আস্তে মানুষের উৎপত্তি হয়েছে, এইসব জিনিসপত্রগুলো বা হচ্ছে তোমার কীভাবে সরীসৃপ থেকে তোমার পক্ষী শ্রেণীর উৎপত্তি হয়েছে বা পক্ষী শ্রেণী থেকে আস্তে আস্তে স্তন্যপায়ীর উৎপত্তি হয়েছে। এইসব জিনিসপত্রগুলো আমরা চ্যাপ্টারের মধ্যে করিয়েছি, আমাদের কোর্সের ভেতর রয়েছে। কোর্স তুমি কোথায় পেয়ে যাবে না, ইওর স্টাডি অ্যাপের ভেতর পেয়ে যাবে। ওখানে শুধু এই চ্যাপ্টার না, অভিব্যক্তি চ্যাপ্টার না, অন্যান্য সমস্ত চ্যাপ্টার, সায়েন্সের সমস্ত চ্যাপ্টার, বায়োলজির সমস্ত চ্যাপ্টার, ফিজিক্সের সমস্ত চ্যাপ্টার, কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টার আমি ধরে ধরে এমনভাবে পড়িয়েছি যাতে যে জিরো লেভেলে রয়েছে, কিছু জানে না বা সেই ক্লাস 10-এ পড়েছে, তারপর থেকে আর পড়াশোনা করেনি, সায়েন্সটাকে নিয়ে আর পড়াশোনা এগোয়নি, হ্যাঁ সায়েন্সের 10 থেকে নেমে পড়েছে ছেলেপেলেরা, তো অন্য ট্রেনে চেপে পড়েছে। তো সেই সমস্ত ছেলেপেলেদের জন্য যারা সায়েন্সটাকে একবার কিছু পারে না, সেই জিরো লেভেল থেকে আমি তাদেরকে পড়িয়ে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে গেছি, যেখানে কিনা সায়েন্স থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যে কোনো পরীক্ষায় সে যাতে সঠিক উত্তর করতে পারে। ওখানে আমাদের ডেডিকেটেড কোর্স রয়েছে, ওখানে তোমার ফুড এসআই কোর্স রয়েছে, ওখানে পিএসসির কোর্স রয়েছে, ওখানে এসএসসির বিভিন্ন কোর্স রয়েছে, রেলওয়ের কোর্স রয়েছে। তোমরা জানো রেলওয়েতে সামনে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে। তো ওখানে গিয়ে তোমরা যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা মনস্থির করবে, ঠিক করেছো যে আমরা এই পরীক্ষাটা দেবো, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। যদি ভাবো যে আমি সাবজেক্ট ওয়াইজ আমার এই সাবজেক্টটা কমজোরি রয়েছে, সেই সাবজেক্টের প্রিপারেশন নেবো, তাহলে তোমরা ইওর স্টাডি অ্যাপ থেকে নিতে পারো। দেখো ওখানে নিচে লিঙ্ক রয়েছে বা গুগল প্লে স্টোরে চলে যাও, সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। ওখানে তুমি ফ্রি পিডিএফ পেয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে, এই সমস্ত ওখানে ব্যবস্থাগুলো রয়েছে। তো বিস্তারিত জানতে নিচে কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেওয়া আছে
উদ্ভিদ কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? উদ্ভিদের যে কোষপ্রাচীর রয়েছে তার মুখ্য উপাদান কি হয়? তার মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ হয়। কি হয়? সেলুলোজ হয়। পরীক্ষা দিয়ে দেয় যে এমন একটা কোষ অঙ্গাণুর নাম বলো যেটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে উদ্ভিদ কোষে পাওয়া যাচ্ছে এই কোষপ্রাচীর হয়ে যাবে, এবং প্রাণী কোষে কোষপ্রাচীরটা থাকে না, কোষ পর্দা থাকে। উদ্ভিদ কোষে কোষ পর্দা থাকে কিন্তু তার বাইরে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ পর্দা থাকলেও কোষ প্রাচীর থাকে না। পরীক্ষাটাও দিয়ে দেয়, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে তোমার দিয়ে দিল ক্লোরোপ্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিড হচ্ছে 3 রকমের হয়, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড আর ক্রোমোপ্লাস্টিড। তো প্লাস্টিডটা হচ্ছে তোমার উদ্ভিদের দেহে থাকে, প্রাণীর দেহে থাকে না। তাহলে উদ্ভিদের দেহে কী রয়েছে? কোষপ্রাচীর রয়েছে আর প্লাস্টিড রয়েছে, যেটা প্রাণীর দেহে নেই। আবার প্রাণীর দেহে রয়েছে সেন্ট্রোজোম, যেটা উদ্ভিদের দেহে থাকে না। তাহলে উদ্ভিদের দেহে রয়েছে কি? কোষপ্রাচীর এবং প্লাস্টিড, যেটা প্রাণীর দেহে থাকে না। আর প্রাণীর দেহে রয়েছে কি? সেন্ট্রোজোম, যেটা আবার উদ্ভিদের দেহে থাকে না। পরীক্ষা এই টাইপের কোশ্চেনগুলো দিয়ে দেয়, পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে টিউমার সাপ্রেসার জিনের উৎস কি? টিউমার সাপ্রেসার জিনের উৎস কি হবে? না, এটা হচ্ছে কোষীয় উৎস। কোষ থেকে উৎপন্ন হচ্ছে না টিউমার, এবং টিউমারটা আস্তে আস্তে বড় হতে হতে যদি তুমি ঠিকমতো চিকিৎসা না করাও তাহলে এটাই পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? না, ক্যান্সারে পরিণত হয়ে যায়। দেখবে ছোটখাটো কারো টিউমার হয়েছে, এই হয়েছে, ওখান থেকে আস্তে আস্তে হয়ে গেল ক্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই ক্যান্সারের জিনের নাম পরীক্ষায় দিয়ে দেয়। ক্যান্সারের জিনের নাম কি? না হচ্ছে অঙ্কোজিন। পরীক্ষায় দিয়ে দেয় ক্যান্সারের জিনের নাম হচ্ছে অঙ্কোজিন, এবং এটাও দিয়ে দেয় যে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অঙ্কোলজি। কি বলা হচ্ছে? ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অঙ্কোলজি বলা হচ্ছে। জিনটাকে বলা হচ্ছে অঙ্কোজিন এবং বিদ্যাকে বলা হচ্ছে অঙ্কোলজি। পেয়ে গেলাম আমরা। পরের প্রশ্নে চলে আসছি। এই যে এক্সট্রা আমি একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে বলছি, পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোই দিয়ে দেবে। এর আশেপাশ থেকে প্রশ্ন দিলে এই টাইপের প্রশ্নগুলোই দিয়ে দেবে, কারণ যখন এক্সামিনার কোশ্চেন দেখবে, কারণ এক্সামিনার যখন পরীক্ষায় কোশ্চেন বানায় তখন কি করে? সে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখে। পিএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো দেখে নিল, অন্যান্য পরীক্ষায় কী কী প্রশ্ন দিয়েছে, এবং সে তার আশেপাশে জিনিসপত্রগুলো চিন্তা করে তাহলে এবারে কী দেওয়া যায়। ঠিক আছে, এই টাইপের জিনিসপত্রগুলো তার মাথার মধ্যে খেলে, তো এই টাইপের দিয়ে দেবে জিনিসপত্রগুলো। দিয়েছে সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কি? সবজিদের যে রোগ সৃষ্টি হচ্ছে, এখন দেখা যাচ্ছে শীতকাল, তাহলে সেখানে হচ্ছে তোমার যে ভাইরাসটা পাওয়া যাচ্ছে তার নাম হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হচ্ছে উদ্ভিদের একটা ভাইরাস, যেটা সবজিতে তোমার ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত যে রোগ সৃষ্টি করে দেয়। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে সেন্ট্রোমিয়ারের অপর নাম কি? সেন্ট্রোমিয়ারের অপর নাম জানতে চেয়েছে। সেন্ট্রোমিয়ারের অপর নাম কি হবে? না, কাইনেটেকোর। কাইনেটেকোর হচ্ছে সেন্ট্রোমিয়ারের অপর নাম। এটা কোথায় থাকে? এটা হচ্ছে তোমার ক্রোমোজোমের মধ্যে থাকে। ক্রোমোজোমের যদি গঠন তোমরা দেখতে পাও তাহলে ক্রোমোজোমের মধ্যে রয়েছে সেন্ট্রোমিয়ার বলে একটা জায়গা। ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে রয়েছে সেন্ট্রোমিয়ার বলে একটা জায়গা। ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম হচ্ছে তোমার ডিএনএর মধ্যে থাকে। ডিএনএর মধ্যে রয়েছে জিন, জিনের মধ্যে রয়েছে ক্রোমোজোম। ঠিক আছে, আবার হচ্ছে তোমার ডিএনএ কোথায় থাকছে? আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষের মধ্যে থাকে। তো এইসব জিনিসপত্রগুলো তোমাদের জানতে হবে। কোষের ভেতরে আমি ডিটেলসে পুরো সমস্ত কিছু পড়িয়েছি, যে তোমার কোষের ভেতরে রয়েছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে রয়েছে যে পেছনে পেছনে অংশগুলো রয়েছে, ওগুলো রয়েছে কি? ওগুলো রয়েছে আমাদের কি বলি আমরা, নিউক্লিয় জালিকা। ওর ভেতরে রয়েছে ডিএনএ, ডিএনএর ভেতরে জিন, জিনের ভেতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে সেন্ট্রোমিয়ার। ভাবো, এত ডিপে কনসেপ্ট রয়েছে, কোষকেই চোখে দেখা যায় না, তার ভেতরে এত জিনিসপত্রগুলো আমাদের রয়েছে। পরের প্রশ্ন দেখে নিই। বলেছে এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল হলে 1 পাস্কাল চাপের অর্থ কি? 1 পাস্কাল কাকে বলা হয়? পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। মনে রাখবে, পাস্কাল হচ্ছে চাপের এসআই একক, এবং চাপের এসআই একক যদি পাস্কাল হয়, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল হয়, বল বাই ক্ষেত্রফল হয়। এবং চাপের এসআই একক যদি কি হয়? পাস্কাল হয়। সিজিএস একক কি হবে? সিজিএস একক এখান থেকে আমি বার করতে পারবো। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, বলের সিজিএস একক হচ্ছে ডাইন, আর নিচে হচ্ছে ক্ষেত্রফল মানে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে তোমার এর সিজিএস একক। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কার সিজিএস একক? তোমার চাপের সিজিএস একক, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এখান থেকে যদি আমি বলি এর এসআই এককটা দেখে নাও, আমি বললাম তো পাস্কাল, কিন্তু পাস্কাল অনেক সময় অপশনে দেয় না, দিয়ে দেয় যে বলের এসআই একক হচ্ছে নিউটন। ঠিক আছে, পার হয়ে যাবে ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে পাস্কালেরই অপর নাম হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এর মানে ডাক নাম হচ্ছে তোমার কি? পাস্কাল বলে দিচ্ছি, ভালো নাম নিউটন পার মিটার স্কোয়ার, একে আমরা পাস্কাল বলছি। এবং 1 পাস্কাল সমান সমান মনে রাখবে যে 10 ডাইন পার সেমি স্কোয়ার। 10 ডাইন পার সেমি স্কোয়ার আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এদের মধ্যে রিলেশন আছে, যদি মানগুলো বসিয়ে দাও তোমরা জানো যে 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন বসিয়ে দেবা। আর নিচে দেখো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, কিন্তু দুবার মিটার স্কোয়ার আছে, দুবার মিটার আছে, দুবার 100 হবে, মানে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার চলে আসবে। আর এখানে 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার চলে আসবে। তাহলে উপর নিচে যদি কেটে যায়, উপরে 10 টু দি পাওয়ার 5 আর নিচে 10 টু দি পাওয়ার 4, এই দুটো কেটে গেলে পরে 10 চলে আসবে। 10 এখানে ডাইন পার সেমি স্কোয়ার চলে আসবে। ক্যালকুলেশন খাতায় করে একবার দেখে নেবে। পরের প্রশ্ন চলে আসো। একটি বালক আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে টি সময় সম্পূর্ণ করলো, তাহলে কি হবে? একটা বালক কি করলো? আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে টি সময় যদি সম্পূর্ণ করে, তাহলে পরে কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর কি হচ্ছে? গড় দ্রুতি। ঠিক আছে, এখানে যদি পুরো বৃত্তাকার পথ কমপ্লিট করে তার তো কোনো বেগ থাকবে না, কারণ যেখান থেকে শুরু করলো সেখানে শেষ করলো, সরণ শূন্য হচ্ছে, তাহলে পরে এখানে গড় দ্রুতি থাকবে। গড় দ্রুতিটা কত হচ্ছে? পুরোটা যাচ্ছে 2πr, পুরোটা হচ্ছে তোমার 2πr যাচ্ছে, তাহলে
তাহলে পরে এখানে তার পরিধি হচ্ছে 2πr। কত সময় কমপ্লিট করছে? টি সময় কমপ্লিট করছে। তাহলে টি সময় কমপ্লিট করলে 2πr ক্যাপিটাল আর করে দাও, 2πr বাই হচ্ছে টি হচ্ছে তোমার তার কি হয়ে যাচ্ছে? দ্রুতি হয়ে যাচ্ছে। তার দ্রুতি 2πr বাই টি। 2πr কোন অপশানে দেওয়া রয়েছে? 2π, এটা পাইটাই দেয়নি কেন? 2πr, ঠিক আছে, এটা অপশানে একটা কেটে দাও, দ্রুতি করে দাও 2πr বাই হচ্ছে তোমার টি। এটা হচ্ছে তোমার তার গড় দ্রুতি হয়ে যাবে। গতিবেগ হবে না, গতিবেগ থাকবে না। অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হবে না, হতে পারে না, অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, এটাও ভুল বলেছে। হ্যাঁ, গড় গতিবেগ তো থাকবেই না। বালকটির মোট সরণ দেওয়া আছে, সরণ শূন্য হয়ে যাবে, ঠিক আছে, সরণ শূন্য হবে, অতিক্রান্ত দূরত্বটা শূন্য হবে না, ঠিক আছে। তার মানে এই তিনটা অপশানই ভুল, এটাই ঠিক হবে, কিন্তু এটা 2πr বাই টি হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো। কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে, ঘুরুক, তার দ্রুতি দ্বিগুণ করলে অভিমুখ পাল্টে দেওয়া হলো। তার দ্রুতিকে দ্বিগুণ করে দেওয়া হলো, কিন্তু অভিমুখটা চেঞ্জ করে দেওয়া হলো। এইদিকে ঘুরছিল, উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হলো। নিচের কোন উক্তিটি সত্য? অভিকেন্দ্র বলের অভিমুখ পাল্টে যাবে, অভিকেন্দ্র বলের অভিমুখ একই থাকবে, অভিকেন্দ্র বলের মান দ্বিগুণ হয়ে যাবে, নাকি অভিকেন্দ্র বলের মান অর্ধেক হবে? এগুলো অভিকেন্দ্র বলের মানটা কি হবে সেটা আমরা বুঝতে পারবো না, বলতে পারবো না, কিন্তু অভিকেন্দ্র বলের অভিমুখটা একই থাকবে। তুমি এইদিকে ঘোরাও, উল্টো দিকে এইভাবে ঘোরাও, বা এইদিকে ঘোরাও, তুমি একটা সুতোকে নিয়ে দেখবে, একটা সুতো একটা ঢিলকে নিয়ে ঘোরাবে, ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে যাবে, দেখবে তোমার আঙুলের দিকে একটা বল কাজ করছে, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। বা তুমি উল্টো দিকে ঘোরাবে, তাও দেখবে তোমার কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে, মানে তোমার আঙুলের দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার অভিকেন্দ্র বলের অভিমুখটা তখন একই থাকবে, অভিকেন্দ্র বলের অভিমুখটা কেন্দ্রের দিকে থাকবে, ঠিক আছে। এটা তুমি এইদিকে ঘোরাও বা উল্টো দিকে ঘোরাও, অভিকেন্দ্র বলের অভিমুখটা একই থাকবে। মানটা আমি দ্বিগুণ হবে কিনা বলতে পারছি না, কারণ এখানে তুমি এই বৃত্তাকার পথে মনে করো দ্রুতি দ্বিগুণ করে দিয়েছো, বেশি বেগে ঘুরছে, তাহলে পারে কি অভিকেন্দ্র বলের মানটা মানে বাড়বে, ঠিক আছে, কিন্তু দ্বিগুণই কি হবে এটা আমরা বলতে পারবো না, কিন্তু অভিমুখটা একই থাকবে এটা আমরা বলতে পারবো। পরের প্রশ্নে চলে আসছি। জলের বাষ্পীভবনের লিনতাপ সর্বদা বরফ গলনের লিনতাপ অপেক্ষা বেশি, কারণ কি? জলের বাষ্পীভবনের লিনতাপ আমরা পড়েছিলাম 537 ক্যালোরি পার গ্রাম, তাই তো। আর এবং হচ্ছে তোমার জলের বরফ গলনের লিনতাপ আমরা পড়েছিলাম 80 ক্যালোরি পার গ্রাম। পরীক্ষা এগুলো দিয়ে দেয় কোশ্চেনগুলো, যে বরফ গলনের লিনতাপ কত, তাহলে 80 ক্যালোরি পার গ্রাম, এটা ছিল কি না বরফ গলনের লিনতাপ। জলের বাষ্পীভবনের লিনতাপ কত ছিল? 537, তাই তো, 537 ক্যালোরি পার গ্রাম এটা ছিল। তাহলে এটা দেখো, এই মান থেকে এই মানটা সবসময় বেশি। কেন বেশি? তার কারণ হচ্ছে তোমার বাষ্পীভবনের আয়তন বৃদ্ধি কি হচ্ছে অপেক্ষাকৃত বেশি হয়। বাষ্পীভবন যখন হয় তখন কি হয়, তার আয়তনটা বেশি পরিমাণে বেড়ে যায়, ওই জন্য তার কি হচ্ছে লিনতাপটা বেড়ে যাচ্ছে, 537 ক্যালোরি পার গ্রাম হয়ে যাচ্ছে জলের ক্ষেত্রে। মানগুলো মনে রাখবে, কনসেপ্টটা মনে রাখবে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে ভূত্বকের সব থেকে নিচের স্তর হচ্ছে সীমা, সেটা কি নিয়ে গঠিত হচ্ছে? তোমরা জানো, যদি ভূত্বকে কেটে দেওয়া হয় তরমুজের মতো পুরোটা গোল থাকে, তো তার থেকে তরমুজের মতো একটা অংশ কেটে দিলে, ঠিক আছে, হ্যাঁ, নিচে এভাবে, তাহলে পরে কী হবে, বিভিন্ন স্তর পাওয়া যাবে। হ্যাঁ, সেই স্তরের মধ্যে বিভিন্ন রকম ভাগ রয়েছে, তোমরা জানো এই সমস্ত স্তরগুলোর নাম সমস্ত ভূগোলে পড়েছো। তার মধ্যে একটা স্তর আছে সীমা, ঠিক আছে। তাহলে এই সীমা এটা কী নিয়ে গঠিত হচ্ছে? নামের মধ্যেই রয়েছে সীমা। তাহলে সীমা হবে না কোনো মেয়ের নাম, ঠিক আছে, মহিলার নাম, ঠিক আছে, এরকম না। সীমা হচ্ছে তোমার সি দিয়ে হচ্ছে তোমার কী হচ্ছে সিলিকন, আর এম দিয়ে হচ্ছে এখানে মা দিয়ে হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে সিলিকন এবং ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত হচ্ছে সীমা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত হচ্ছে সীমা। উপরের স্তরটার নাম পরীক্ষা দিয়ে দেয়, যে উপরেরটাকে বলা হচ্ছে ক্রাস্ট, ঠিক আছে, ক্রাস্ট, তারপর একটা কোর, তারপর একটা ম্যান্টাল, ঠিক আছে, ক্রাস্ট, কোর, ম্যান্টাল এরকমভাবে নাম দিয়ে থাকে। ক্রাস্ট, ম্যান্টাল, কোর। ক্রাস্ট এখানে থাকে, মাঝখানে থাকে ম্যান্টাল, এবং তারপর থাকে কোর, এরকমভাবে পরীক্ষা দিয়ে দেয়। আর উপরের স্তরের মধ্যে কী আছে? শিয়াল আছে, ঠিক আছে। শিয়াল আছে মানে কি ভাবে শিয়াল টিয়াল বনের মধ্যে থাকে এরকম না। শিয়াল হচ্ছে তোমার SiAl, ঠিক আছে, এখানে ইংলিশে বললে বুঝতে পারবে। SI মানে সিলিকন আছে, Al মানে অ্যালুমিনিয়াম আছে, এই জন্য নাম হচ্ছে শিয়াল। তারপরে হচ্ছে সীমা, ঠিক আছে, SiMa, ঠিক আছে, এখানে সিলিকন আছে আর ম্যাগনেসিয়াম আছে, এবং নিচে আছে নিফে, ঠিক আছে, NiFe, নিফে, ঠিক আছে। এই নিফে মানে নিকেল আছে আর আয়রন আছে, এগুলো বেশি পরিমাণে আছে, ঠিক আছে। অন্যান্য পদার্থগুলো তো আছে, কিন্তু এগুলো বেশি পরিমাণে আছে। তিনটে স্তর, উপরের স্তরটা শিয়াল আছে মানে হচ্ছে তোমার সিলিকন অ্যালুমিনিয়াম আছে, তারপরের স্তরে সীমা আছে মানে সিলিকন ম্যাগনেসিয়াম আছে, তারপরের স্তরে হচ্ছে তোমার না নিকেল এবং আয়রন বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। এগুলো একটু মনে রেখে দেবে, পরীক্ষা এগুলো দিয়ে দেয়। পরের প্রশ্নে চলে আসো। বলেছে সোডিয়াম থায়োসালফেটের একটি অতিপৃক্ত দ্রবণে সোডিয়াম থায়োসালফেটের একটি ছোট দানা ফেলে দিলে কি দেখা যাবে? অতিপৃক্ত দ্রবণ রয়েছে, অতিপৃক্ত দ্রবণে মানে যতটা দ্রাব্য দ্রবীভূত থাকা দরকার তার থেকে অলরেডি বেশি আছে, তাহলে থায়োসালফেটের যদি আর একটা ছোট দানা ওখানে ফেলে দাও তাহলে কি হবে? তাহলে দানাটি ভেসে থাকবে নাকি দানাটি দ্রবীভূত হয়ে যাবে? দানাটি কখনো দ্রবীভূত হবে না। দানাটি পাত্রের তলায় থিতিয়ে পড়েছে না, হবে না, থিতিয়ে পড়বে না, ঠিক আছে। হ্যাঁ, দ্রবণটি জমা বেঁধে গেছে, জমাট বেঁধে যাবে না। দানাটি দ্রবণে ভেসে আছে, ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। দানাটি কী হবে? দ্রবণের উপরে ভেসে আছে, অলরেডি অতিরিক্ত দ্রবণ হয়ে গেছে, তুমি কোনো কন্ডিশনে ওটাকে অতিরিক্ত করে দিয়েছো, তারপরে একটা দানাকে ফেলে দিলে, ও কখনোই গুলবে না বা নিচে চলে যাবে না, ও বেটা ভেসে থাকবে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে আসো। নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে সামঞ্জস্য কিরূপ? এই টাইপের প্রশ্ন এখন দেখা যাচ্ছে বারংবার দিচ্ছে, হ্যাঁ, বারংবার PSC থেকে শুরু করে অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো এরকম দিয়ে দিচ্ছে, যাতে চারটে জিনিসপত্র তোমাকে একসঙ্গে জানতে চাইছে। চারটে অপশন দিয়েছে, মেলাও।
লাও, ঠিক আছে, মানে একটা কোশ্চেন দিয়ে একটা জানতে চাইছো, কিন্তু এখন 4খানা প্রশ্ন একটার মধ্যে কম্বাইন করে ঢুকিয়ে দিচ্ছে, সেই চলে যাচ্ছে ইউপিএসসি লেভেলে, তোমার WBCS লেভেলের কোশ্চেনে আস্তে আস্তে এরকমভাবে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। দেওয়া আছে NaNO3। NaNO3টা কি না, এটা হচ্ছে একটা শমিত লবণ, এটা হচ্ছে একটা শমিত লবণ, ঠিক আছে। এর নাম কি, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, NaHSO4, ঠিক আছে, সোডিয়াম বাইসালফেট বলা হচ্ছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম বাইসালফেট। এটা হচ্ছে তোমার একটা আম্লিক লবণ, এটা হচ্ছে একটা আম্লিক লবণ। PbOHCl, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্ষারকীয় লবণ, OH আছে, OH থাকা মানে ক্ষারকীয় লবণ পেয়ে গেলে, ঠিক আছে, ক্ষারকীয় লবণ পেয়ে গেলে এখান থেকে। K4, এটা তাহলে একটাই পড়ে থাকবে, এটা হচ্ছে তোমার একটা জটিল লবণ। তাহলে দেখো 1-এর সঙ্গে 2 মিলছে, 1-এর সঙ্গে 2 কোথায় দেওয়া আছে, 1-এর সঙ্গে B, এই অপশানেই দেওয়া আছে, 1-এর সঙ্গে B মিলছে। তাহলে প্রথমে একটা যদি তুমি জানো, তাহলে বাদ বাকি 1-এর সঙ্গে কোনোটা A আছে, কোনোটা D, কোনোটা C আছে, কোনোটা B আছে। তুমি দেখতে পাচ্ছ 1-এর সঙ্গে মিলছে Bটা, তার মানে এই অপশানটাই আমার সঠিক উত্তর হবে। 2-এর সঙ্গে C রয়েছে, 2-এর সঙ্গে C মিলেছে, 3-এর সঙ্গে D মিলেছে, 4-এর সঙ্গে এখানে A মিলে গেছে। একটা পারলে বা দুটো পারলে তার মধ্যে বাদ বাকিটা করে নেওয়া যায়। পরের প্রশ্নে চলে আসো। কোনো জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ কাকে বলা হয়? জারক পদার্থ হচ্ছে সেটাই যেখানে কি হচ্ছে, যেটা বিজারিত হয় ওটাকে জারক পদার্থ বলা হয়, ঠিক আছে, আর যেটা জারিত হয় ওটাকে বিজারক পদার্থ বলা হয়। তাহলে পরে এখানে জারক পদার্থ জানতে চেয়েছে, জারক পদার্থ মানে বিজারিত হচ্ছে, তার মানে জারক পদার্থটা বিজারিত হচ্ছে, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর। এবং বিজারক পদার্থটা জারিত হয়, এই দুটো কনসেপ্ট মনে রাখবে। আমরা ক্লাসের মধ্যে এখানে সব জারণ বিজারণ পুরো করেছি, বিক্রিয়া দিয়ে দেখিয়েছি, এটা জারিত হচ্ছে, কেন জারিত হচ্ছে, কেন বিজারিত হচ্ছে, অক্সিজেন অপসারণ হলে কি হয়, অক্সিজেন তোমার যুক্ত হলে কি হয়, হাইড্রোজেন অপসারণ হলে কি হয়, ক্লোরিন অপসারণ হলে কি হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো ওখানে ডিটেলস আমি করিয়েছি। কনসেপচুয়াল ক্লাস, এগুলো জানতে হবে, কনসেপ্ট নিতে হবে ধরে ধরে, নাহলে পরে বুঝতে পারবে না। পরের প্রশ্নে চলে আসো। বলেছে M ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি দেওয়া আছে E, তাহলে পরে ভরবেগ কত হবে? M ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি রয়েছে E, তার ভরবেগ কত হবে? মনে রাখবে √2mE হয়, √2mE, এরকম দিয়ে দেয় √2mE হয়, এখানে সঠিক উত্তর। এখান থেকে আমরা পেয়ে গেলাম গতিশক্তি E, M হচ্ছে ভর, ভরবেগ তাহলে পরে ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল। এর পুরো একটা প্রমাণ রয়েছে এখানে, আমি ডিটেলস অত প্রমাণ এখানে করাচ্ছি না, আমি ক্লাসের ভেতর করিয়েছি প্রমাণ, ঠিক আছে, এটা বললাম, মানে প্রত্যেকটা প্রশ্নই করানো আছে ওখানে। তো এখান থেকে শুধু মনে রাখবে √2mE, এটা মনে রাখলেই চলে যাবে, √2mE। আর প্রমাণ চাইলে পরে তুমি করে করে দেখতে পারো। একটু তোমাকে বলে দিই, ভরবেগ মানে ভর ইন্টু বেগ, হ্যাঁ, ভর ইন্টু বেগ। এবার বেগটাকে তুমি ওখানে গতিশক্তির ফর্মুলা 12mv², গতিশক্তি = 12mv², ঠিক আছে, এটা দিয়ে ট্রাই করে দেখবে, ঠিক আছে, এইখানে মানটা বসিয়ে দেবে, ভর ইন্টু বেগ করে দেবে, আর হচ্ছে তোমার mv, ঠিক আছে, mv হচ্ছে তোমার বার করবে, দেখবে এরকম বেরোচ্ছে, ঠিক আছে, ট্রাই করবে বাড়িতে। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে বাঁক নেওয়ার সময় কখনো কখনো গাড়ি উল্টে যায়। বাঁক নেওয়ার সময় আমরা দেখতে পাই পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ এটা ঘটে, তাহলে উল্টে যায়, যখন গাড়িটা উল্টে যায় তখন কি ঘটে, কি কারণের জন্য গাড়িটা উল্টে যায় এখানে জানতে চেয়েছে। বলেছে ভিতরের দিকের চাকা প্রথমে মাটি থেকে সংস্পর্শচ্যুত হয়। ভিতরের দিকের চাকা প্রথমে মাটি থেকে যখন ঘুরছে, ভাবো ভেতরের দিকে যে চাকাটা রয়েছে সেটা সংস্পর্শ থেকে চ্যুত হচ্ছে, না বাইরের দিকের চাকা প্রথমে মাটি থেকে সংস্পর্শচ্যুত হচ্ছে। এখন বাঁক নিচ্ছে, ভাবো তখন কী হচ্ছে, একটু ভালো করে চিন্তা করো, বাঁক নিচ্ছে কোন দিকে উল্টাবে, এইদিকে উল্টাবে, ঠিক আছে, যেখানে যেদিকে বাঁক নেবে এইদিকে বাঁক নিলে এইদিকে উল্টাবে, তার উল্টো দিকের চাকাটা কী হচ্ছে, প্রথমে উঁচু হয়ে যাচ্ছে, উল্টো দিকের চাকাটা উঁচু হয়ে যাচ্ছে বলেই তো উল্টে যাচ্ছে না, তার মানে বাইরের দিকের চাকা প্রথমে মাটি থেকে সংস্পর্শচ্যুত হচ্ছে, বাইরের দিকে চাকাটা চ্যুত হচ্ছে, ওই জন্যই এদিকে উল্টে যাচ্ছে, এদিকে উল্টে যাচ্ছে, ঠিক আছে, তাহলে বাইরের দিকের চাকাটা এখানে করে দেবে, ভেতরের দিকে চাকা করবে না, যেদিকে উল্টাচ্ছে সেটা ভেতর ধরা হচ্ছে, বাইরেটাকে বাইরে ধরা হচ্ছে, তাহলে অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে ক্যালোরির সঠিক সংজ্ঞায় উষ্ণতা 15°C উল্লেখ করা হয়, 15 না, এটা 4 ডিগ্রি হবে, ঠিক আছে, ক্যালোরির সংজ্ঞায় 4°C উল্লেখ করা হয়। তোমরা জানো জলের ক্ষেত্রে এর 4°C কি হয়, ওর আপেক্ষিক তাপের মান 1 হয়, সবচেয়ে বেশি হয়, তাহলে এই উষ্ণতায় জলের আপেক্ষিক তাপ 1 হচ্ছে, 4°C উষ্ণতায় জলের আপেক্ষিক তাপ 1 হয়, এটা মনে রাখবে। এই জন্য যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে, ক্যালোরির সংজ্ঞার ক্ষেত্রে 4°C বলে দিতে হয়। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে নিচের কোনটি করে দাও, এটা নিচের কোনটি সমতা বিধানযুক্ত সমীকরণ বা কোনটা ব্যালেন্স সমীকরণ জানতে চেয়েছে এখানে। ব্যালেন্স সমীকরণ মানে ডান দিকের এবং বাম দিকের এগুলো হচ্ছে বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে, হ্যাঁ, বাম দিকেরগুলো বিক্রিয়ক পদার্থ আর ওই দিকেরগুলো হচ্ছে তোমার বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যাগুলো সমান হতে হবে। বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা বলবো সেই এটা হচ্ছে ব্যালেন্স আছে, এবং ব্যালেন্স করার জন্য আগে সংখ্যা যোগ করতে হয়, পরে কিছু যোগ করা যাবে না, আগে যোগ করতে হবে। তাহলে পরে এখানে কোন অপশনটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে তোমার আমরা যদি দেখে নিই, প্রথম অপশনটা দেখি Ca, ঠিক আছে, একটা আছে, ঠিক আছে, এখানে CO3 পেয়ে গেলে ও কটা আছে, ও হচ্ছে 3টে আছে, কিন্তু এখানে ও কটা আছে, ও 3টে আছে, মিলে গেল ওটা, তাহলে পরে ও এখানে 3টে দেখবে, এখানে ও দেখো 3টে রয়েছে, O2 একটা, এখানে ও একটা, মানে 3টে ও হয়ে গেল। H কটা আছে, H2 আছে, এখানে H নেই, H একটা আছে, H হচ্ছে একটা আছে, তার মানে এটা হবে না, ঠিক আছে। পরেরটা দেখে নাও, রয়েছে MnO2 + 4HCl, এটা দেওয়া আছে, তাহলে Mn কটা আছে এখানে, Mn মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, তাই তো, Mn মানে ম্যাঙ্গানিজ, আর Mg মানে হচ্ছে ম্যাগনেসিয়াম। Mn হচ্ছে একটা দেওয়া আছে, এখানে Mn একটা দেওয়া আছে, মিললো। O2 দুটো ও দেওয়া আছে, এখানে 2H2 দেওয়া আছে, আগে থাকা মানে দুটোর সঙ্গেই গুণ হয়ে যাওয়া, তার মানে এখানে H কটা আছে, H 2 দুগুণে 4টে আছে, H হচ্ছে 2 দুগুণে 4টে রয়েছে, আর ও হচ্ছে দুটো
দেওয়া আছে, তার মানে ও দুটো মিলে গেল। এইচ কটা আছে, 2 দুগুণে 4টে আছে, 4টে এইচ মিলে গেল। আর সিএল কটা আছে, সিএল 4টে আছে, আগে থাকা মানে এর সঙ্গে গুণ হয়ে যাওয়া, 4টে সিএল আছে, এখানে কিন্তু 2টো সিএল আছে, তার মানে এটা হলো না, ঠিক আছে, কাটা। পরেরটা দেখে নাও কি আছে, NH3 + 3O2, NH3, N কটা আছে, একটা আছে, নাইট্রোজেন একটা আছে, এখানে কটা আছে, এখানে হচ্ছে তোমার 2N2 আছে, ঠিক আছে, 2N2, এটাও মিলবে না, তার মানে এটাও ভুল দেওয়া আছে, তাহলে Nই মিললো না প্রথমে। তারপরটা কি দেওয়া আছে, 4Fe, 4Fe দেওয়া আছে, এখানে Fe কটা দেওয়া আছে দেখতে পেলে বুঝতে পারবে, এখানে 2Fe2O3, 2Fe2O3 দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি 4Fe দেওয়া আছে প্লাস 3O2 দেওয়া আছে, কি তৈরি হচ্ছে এখানে 2Fe2O3, তাহলে এখানে 4টে এফি আছে, এখানে 2 থাকা মানে এখানে গুণ হয়ে যাওয়া, 2 দুগুণে 4টে এফি পেয়ে গেলাম। ও কটা আছে, 3 দুগুণে 6টা আছে, এখানে দেখো O3 এখানে রয়েছে, মানে 3 দুগুণে 6টা ও পেয়ে গেল, তার মানে এটাই ঠিক উত্তর আমাকে বলেছে, অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝে গেল, ব্যালেন্সটা আমি সরকারে শেখানোর চেষ্টা করেছি, আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে ভালো করে বুঝিয়েছি, ঠিক আছে, এখানে দেখে নাও, এখানে পড়লে হয়ে যাবে, যদি ভালো করে একবার তোমার ঝালিয়ে নেওয়া থাকে তাহলে বুঝতে পেরে যাবে যে ব্যালেন্স কীভাবে করতে হয়, এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে নিজেকে, তাহলে বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে গ্রাফাইট চূর্ণ কী কাজে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, নাকি আতশবাজি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে, নাকি পিচ্ছিলকারক তেল হিসেবে, হ্যাঁ পিচ্ছিলকারক তেল তৈরি করতে আমার গ্রাফাইট ব্যবহার করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, বলেছে পরিশ্রুত জলের মধ্যে দিয়ে যদি অতি বেগুনি রশ্মি চালনা করো তাহলে কী হবে, অতি বেগুনি মানে ইউভি রে, ইউভি রে দিয়ে দিলে কী হচ্ছে, ওর ভেতরে জীবাণুটা কী হয়, ধ্বংস হয়ে যায়, তাহলে জলে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও, পরীক্ষাগারে SO2 প্রস্তুতিতে প্রয়োজনীয় বিকারকগুলোর নাম কী কী, এগুলো পড়তে হবে, SO2 প্রস্তুত করতে কী লাগে, ঠিক আছে, CO2 প্রস্তুত করতে কী কী লাগছে পরীক্ষাগারে, তাহলে পরীক্ষাগারে SO2 মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড তৈরি করতে লাগছে Cu এবং গাঢ় H2SO4, Cu মানে কপার আর গাঢ় H2SO4 লাগছে, তাহলে H2SO4 মানে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড লাগছে, পেয়ে গেলাম আমরা। এখান থেকে আমাদের পরের প্রশ্ন চলে আসছি, আলোকের প্রভাবে সবুজ উদ্ভিদের যে শ্বসন ঘটে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সবুজ উদ্ভিদের যে শ্বসন ঘটছে আলোকের প্রভাবে তার নাম হচ্ছে ফটো রেসপিরেশন, কি নাম, ফটো রেসপিরেশন, ফটো ফসফোরাইলেশন না, ফটো রেসপিরেশন ঘটছে আলোকের প্রভাবে সবুজ উদ্ভিদের শ্বসনকে আমরা ফটো রেসপিরেশন বলছি, মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, কি বলেছে, বলেছে সোলারাইজেশন বলতে বোঝায়, সোলারাইজেশন কি, মনে হচ্ছে না সোলার এরকম দেখে মনে হচ্ছে আমরা জানি সোলারের ব্যবহারটা দেখে মনে হবে যেখানে হয়তো সূর্যালোকের ব্যবহার বা সূর্যালোকের হচ্ছে প্রভাব, এগুলো মনে হবে, দেখো অপশন নাম্বার সি হচ্ছে সূর্যালোকের ব্যবহার দিয়েছে, ঠিক আছে, এটাও হবে না, সূর্যালোকের প্রভাব এটা হবে না, ছেলেপেলেরা বেশিরভাগ এই দুটো অপশনে ক্লিক করে চলে আসবে, কিন্তু এই দুটোই ভুল উত্তর। সোলারাইজেশন মানে হচ্ছে তোমার ক্লোরোফিল ধ্বংস করা, ক্লোরোফিল ধ্বংসকে আমরা সোলারাইজেশন বলি, ঠিক আছে। তো আজকে আমাদের 25খানা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারে আসা সায়েন্সের উপর 25টা প্রশ্ন সলভ করলাম। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং তোমরা জানাবে যে এরকম টাইপের ক্লাস, এরকম প্র্যাকটিস সেট তোমরা চাইছো কিনা, যদি চাও তাহলে পরে আবার আমি এরকমভাবে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ, জয় হিন্দ।